সুপ্পু রিজাইন করছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা কই, আজকে এই যে সুপ্পু পদত্যাগ করলো, সে তো হাসিনা পলানোর পর 2 বছর ধরে ওই চেয়ারে বসেছিল। একদিন না, 2 দিন না, দুইটা বছর। জুলাইয়ের পর গোটা দেশ চাইছে সে যাক, যায় নাই। কেন যায় নাই? কারণ তারে কেউ ধরে রাখছিল। একটা হাত ওই চেয়ারের নিচে ছিল, ওর মাথার উপরে ছিল ছাতা হইয়া। আজকে সুপ্পু নাই, কিন্তু হাতটা এবং ছাতাটা আছে, ওই জায়গাতেই বসা। আজকের এপিসোড সুপ্পুকে নিয়ে না, সুপ্পুর পদত্যাগ পত্রে যার লেখা নাই, আজকের এপিসোড সেটা নিয়ে। আসেন আল্লাহর নামে শুরু করি। হাসিনার গু একদিন আমরা মাথায় নিয়ে ঘুরেছি, ঘুরতে আমাদের বাধ্য করা হয়েছে। সুপ্পুকে সরানো যায় নাই। কার কারণে? বিএনপির কারণে। এটা কোনো গোপন কথা না, এটা আমি বহুবার বলছি, আর আজকে আবার বলতেছি। এখন বিবিসি কইতেছে বিএনপিতে স্বস্তি ফিরছে। বাহ! তো অস্বস্তিটা বিএনপি নিজে ইচ্ছা করে তো রেখে দিছিল। নিজের পায়ে নিজে কুড়াল মাইরা 2 বছর ধরে কুড়াল সরায় কইতেছে আহ কি শান্তি। সুপ্পু থাকাতে কি মহা উপকারটা হয়েছে বিএনপির? বিএনপি কইতে পারবে? পারবে না, আমি শিওর। আমার বগুড়া একটা প্রবাদ আছে, সেই নিকাই বসলো কালিয়ানা জ্ঞান জ্ঞান করলো। বিএনপি সেই সুপ্পুরেই সরাইলো কালিয়ানা জ্ঞান জ্ঞান করে আর কি। আমরা কি চাইছিলাম? আমরা তো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাতে চাইছিলাম। আমি একটা এপিসোডও করছিলাম, উনি বঙ্গভবনে থাকলে ওইভাবে ইনফেকশনটা হয়তো হইতো না। আমরা প্রেসিডেন্ট হইলে ওনারা ভালো টেক কেয়ার করতে পারতাম। আমি তারেক রহমানকে সরাসরি জিজ্ঞাসিলাম কেন সুপ্পুরে রাখতে চান। উনি কইছিলেন উনার মনে হয় সুপ্পুকে সরাইলে উনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত। আমারও কইছিল আপনিও তো দেশে ফিরতে চান, আপনার দেশে ফেরাটাও বাধাগ্রস্ত, আমার তো এখনো বাধাগ্রস্ত আছে। এখন হিসাবটা মিলান, তারেক রহমান দেশে আসছে 7 মাস হয়ে গেল, উনার দল সরকারে, উনি প্রধানমন্ত্রী, তারপরে সুপ্পু বহাল তবিয়তে বসা ছিল। আর এখন খেপে কান? এখন খেপছে কারণ সুপ্পু কাটাল রানীর সাথে কথা কইছে বলে। বিএনপির ধারণা ছিল সুপ্পু কাটাল রানীর সাথে কথা বলে না, সে হাসিনাকে ফিরে আনার কোনো সিস্টেম করে না, আজিব বাত। কিন্তু সুপ্পুরে কেন রাখার জন্য মরিয়া হয়েছিল বিএনপি? আসেন সেই গল্পটা এটা শুনে দেখি। আমরা যখন সুপ্পুরে সরানোর জন্য চাপ দিতেছি, ওয়াকার তখন বুঝে ফেলছে এর পরের চাপটা ওর উপরে আসবে। সে তখন করলো কি, 2 দিকে 2 কথা কইল। একটা কথা আগে কয়ে রাখি, এখন যা কইতেছি এটা ওয়াকারের হুবহু কথা না, এটা আমার ভাষার সারমর্ম আর কি। বার্তাটা সে কোন দিকে কি দিছিল সেটা কইতেছি। বিএনপির এসে বোঝাইলো সুপ্পুরে সরাইতে চায় ওরা যেন ইউনূসের শাসন লম্বা হয়। আপনারা কিন্তু ক্ষমতা আসতে পারবেন না, দেখতেছেন না যত দিন যাইতেছে আপনাদের বদনাম হইতেছে, বদনাম বাড়তেছে। ইলেকশন যত দেরি হবে আপনাদের তত কালে খবর আছে। আর জামাতকে যে বুঝাইলো আপনারা এত তাড়াতাড়ি নির্বাচন চান না হুজুর, যত দেরিতে হয় ততই ভালো। আর ইমেজটা ধরে রাখেন আপনাদের সৎ মানুষের দল হিসাবে। ইলেকশনের আগে মাফিয়াদের টাকা পয়সা আসবে, অনেকে নিয়ে আসবে, কিন্তু ওইসব নেবেন না। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে। আন্ডারওয়ার্ল্ডে যে সমস্ত কানেকশন আছে না, ওই যে সাজ্জাদ শিবিরের নাসির টাসির এগুলো আছে না চট্টগ্রামে, ওগুলো রাখবেন না গলে। আর অমুক তমুকের নামে বহুত বদনাম, ওদের নমিনেশন দিয়েন না। মানে বুঝছেন খেলাটা? বিএনপি কয় আগে ইলেকশন নেন, আর জামাতে কয় ইলেকশন পিছান। পুরো ইলেকশনটা ওয়াকার এইভাবে খেলে দিছে। জামাত আন্ডারওয়ার্ল্ড থেকে দূরে সরে গেছে, আর উদাম কেলানি খাইছে বিএনপির ইলেকশনের আগে। ফলাফল কি হয়েছে? বিএনপি 209টা সিট, আর জামাত এনসিপি মিলে তো 70টার কম আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ভোট কিন্তু কম পায় নাই জামাত আর এনসিপি। জামাত এনসিপি মিলে ভোট পেয়েছে 38%। 38% ভোট নিয়ে সিট পেয়েছে 70-এর নিচে। এটা আসল কথা। ইলেকশনের আগে যে হাইপটা উঠছিল জামাত এনসিপির, ওরকম হাইপ তোলা অবিশ্বাস্য। ভোটও পাইছে, কিন্তু ভোটটা আসনে কনভার্ট হয় নাই। বিএনপির লাভের গুড়টা পুরাই খাইছে, আর জামাত এনসিপি লাড্ডা গুড়টা। ভোট আর আসনের যে ফারাক, এটা এমনি এমনি হয় নাই। টাইমিংটা কে ঠিক করে দিছিল সে কথা মনে করেন শিলং সালাউদ্দিন নিজেই কইছে, এই বাহানায় যদি নির্বাচনটা না দেয় সে ভয়ে আমরা তাড়াহুড়া করে জুলাই সাইন করেছি। শুনেন আবার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। শুনিছেন? হ্যাঁ, শুনছি জামাত নাকি ওয়াকার সাহেবরে খুব ভালো পায়। হ্যাঁ, বুঝছাও কেন ভালো পায়? এটা জিগাইলে কয় কি, ওয়াকার সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো হাসিনারে তো তাহলে ডাবল ভালো পাওয়ার কথা জামাতের। হাসিনা তো তাহাজ্জুদও পড়তো 5 ওয়াক্তর উপরে। হ্যাঁ,
এখন কইতে পারেন যে দাদা আপনি ওয়াকারের উপরে কেন বিলা? আমি আগে অনেকবার কইছি, আবারও কই। অনেকে করার চেষ্টা করে ওয়াকার তার লেসপেন্সারদেরকে লাগিয়ে দিছে এটা বলার জন্য যে বিপ্লব তো বিজয় হয়েছে ওয়াকারের কারণেই, তাছাড়া তো এটা খবর ছিল। হ্যাঁ, ওই যারা কয় ওরা মাঠে ছিল না, গুলির সামনে বুক পাইতে দেয় নাই। জনগণের শক্তি, বিপ্লবের শক্তি এটা ওরা বোঝেও না, মাপতেও পারে না। কি অবস্থা হয়েছিল? পুলিশ ফেল করছে, পলাইছে, অস্ত্র ফেলা পালাইছে, থানার পর থানা ভস্মীভূত হয়েছে। দেশের 639টা থানার মধ্যে 450 মতো থানা গুড়া গুড়া করে দেওয়া হয়েছে। পুলিশ মেরে ট্যাঙ্গে রেখেছে পাবলিক। র্যাব তো অনেক আগে ব্যবসে, বিডিআর ভয় বাইরে হয় না, রাস্তায় ছিল খালি মিলিটারি, আর সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করলো। এটাই আসল কথা, ওটাই মোর। ওয়াকার তখন কি লাভে, তার সামনে বিকল্প কি? সে গিয়া কইছে আপা ভাগেন। যেই মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে, সেই মুহূর্তে হাসিনার পরাজয়, ও লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে। আর যদি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালানো অব্যাহত রাখতো, তাইলে ক্যান্টনমেন্টগুলো থানার মতো তামাতামা হয়ে যেত। ওয়াকারের বিন্দু মাত্র ক্রেডিট নেই। ক্রেডিট আমি দিই সৈনিক আর জুনিয়র অফিসারদের, 100-র উপরে আরো 100% দিই। তাইলে ওয়াকার কি করছে আসলে? আসেন এবার লিস্টটা শোনেন। 1 নাম্বার, হাসিনারে পলায় যেতে দিচ্ছে। এখন কইতেছে যে হাসিনার নামে নাকি ইমিগ্রেশন আইনে মামলা হবে ইমিগ্রেশন না করে যাওয়ার জন্য। তো গেছে তো সামরিক বিমানে, ব্যবস্থাটা কে করে দিছে? ওয়াকার তো। তাইলে ওয়াকারের নামে মামলা হবে না কেন? 2 নাম্বার, আওয়ামী লীগার আর খুনি পুলিশ অফিসারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে না? হাসাও মাহমুদ তো ধরা পড়েছিল, সে পত্রিকায় নিউজ আসছে। সে বিদেশে গেল কেমনে? জেনারেল মুজিব তার জিম্মা থেকে পালায় গেল কেমনে? 3 নাম্বার, প্রফেসর ইউনুসকে আয়নাঘর দেখতে দেয় নাই, জানেন না? 32 নম্বর ভাঙ্গা দেওয়ার পর বাধ্য হয়ে রাজি হয়েছে ডরে। বাতের রুগীর যেমন আমাবস্যার পূর্ণিমায় ব্যথা জাগে ওঠে না, তো আমাবস্যার পূর্ণিমায় ওনার আপার জন্য, আপা হাসিনার জন্য ওনার মন পোড়ায়, ব্যথা জাগে ওঠে, কিছু একটা করার জন্য হাত নিষ্পিস করে। ও সিইসি হাবিবুল্লাহ আওয়ালের সাথে দেখা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল ওয়াকার। তার আগে গেছিল প্রধান বিচারপতির কাছে, প্রফেসর ইউনুসের টাইমে যে প্রধান বিচারপতি ছিল। আদালত কইছে, আদালতের রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে ইউনুস সরকারকে হটায় একটা তত্ত্বাবধায়ক বানায় তার প্রধান হইতে কইছিল। 5 নাম্বার, আর্মির যে অফিসারদের নামে মানবতা বিরোধী অপরাধের নামে মামলা হয়েছে, ক্যান্টনমেন্টেই রাখছে তাদেরকে। সেখান থেকে মাঝে মাঝে আসে এসি বাসে চাইপা আদালতে। 6 নাম্বার, প্রথম থেকে সে ইনক্লুসিভ ইলেকশনের কথা কয়ে আসছে। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে আওয়ামী লীগ সহ, হাসিনা সহ নির্বাচন। এখন বিএনপির অভিযোগ হইতেছে সুপ্পু লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা কইছে, তাই না? এখন বিএনপির মনে হয়েছে যে এমন একটা বিভীষণকে ক্ষমতার কেন্দ্র রেখা তারা নিরাপদ না, ফলে তাকে বিদায় করতে হবে। তাইলে সুপ্পুকে এই প্রথম হাসিনার সঙ্গে কথা কইছে। বিগত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত সুপ্পু যে বহুবার এই ধরনের তৎপরতা চালাইছে তা অনেকেই জানে। আমরা তখন সতর্ক করছিলাম, কানে দেয়নি বিএনপি। উল্টা বিএনপির একটা অংশ, ওয়াকারের ভাড়াটা বাহিনী, রামপন্থীরা, ওয়াকারের প্রতিপালক সব একসাথে নানা অপপ্রচার চালাইছে। আমরা নাকি অস্থিতিশীলতা করি, আমরা নাকি মববাজ, আমরা নাকি ইউনুস সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চক্রান্তকারী। কারণ ওরা তখন সুপ্পুকে রক্ষা করতে মরিয়া। আর এখন বাস্তবতা হইলো এই প্রক্রিয়ায় সুপ্পুর আশ্রয়দাতা কে? এই সুপ্পুর আশ্রয়দাতা তো ওয়াকার নিজে। ওয়াকারের অনুমোদন এবং সুরক্ষা ছাড়া সুপ্পুর পক্ষে এক পাও আগানো সম্ভব ছিল না। সুপ্পু নিজেই বলছে ওয়াকার এবং বিএনপি তাকে সমর্থন করছে। এখন নব্য বিএনপি সাজার চেষ্টা করা লোকদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন জিজ্ঞেস করতেছেন না সুপ্পু কি আগে শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছে? জেনারেল ওয়াকার রাখে নেই? জেনারেল ওয়াকার আর তার বইয়ের ফোন ফরেন্সিক করেন, বাইরে হয়ে যাবে কার কার সাথে কথা বলছে। সুপ্পুর লন্ডন সফরের ব্যবস্থা কে করে দিছে? এটা তো কেউ কাউকে অনুমোদন করতে হয়েছে, ফান্ড দিতে হয়েছে। কে করছে? তো ওইখানে যে কার সাথে আলাপ করছে, কি বার্তা নিয়ে আসছে? এটা কি কোনো গোয়েন্দা সংস্থায় যোগাযোগের খবর রাখছে? যাদের দেখার কথা তারা আদৌ দেখছে? তারেক রহমানকে কি তার গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কোনো মেমো দিছে, কোনো ব্রিফিং করছে? ওয়াকার কি করতেছে? চোখ বন্ধ করে আছে। ওয়াকার ওইখানে থাকবে আর সুপ্পুকে সরাবে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সুপ্পু, ওয়াকার, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই 4 শক্তির অক্ষয় আজকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরির মূল কারিগর। শেখ হাসিনাকে ফিরে আনা, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা কিংবা এর সাথে শাসনের মতো কোনো ব্যবস্থা কায়েম করা, একটা মার্শাল ল দেওয়া, সবই নির্ভর করছে এদের পারস্পরিক মেলবন্ধন এবং যোগাযোগের উপরে।
হাসিনা যে ডিসেম্বরে ফিরবে বলে ঘোষণা দিয়ে রাখছে, এটা এমনি এমনি দেয় নাই। ওই গঙ্গার পানি এসে বুড়ি গঙ্গায় জমিচ্ছে, এখন বুঝতে পারছে এটা বিএনপি। বিএনপি যখন এই বন্যায় ভেসে যাবে, গঙ্গার পানির বন্যায় বুড়ি গঙ্গায় আসছে, ওই পানিতে নৌকা চালাবে আওয়ামী লীগ। বিএনপি গলে একই জায়গায় প্রত্যেকবার মারা খায়, এই সেনা প্রধানের জায়গায়। আর সুপ্পু কাণ্ড প্রমাণ করে বিএনপি নেতৃত্বের রাষ্ট্রচিন্তা কত স্থূল প্রকৃতির। দলটা সবসময় এই জায়গায় মারা খায়। ইতিহাসটা দেখেন, এরশাদ বিএনপি তারে সেনাপ্রধান বানাইছিল, তাই না? জিয়া হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারপর কু করে বিএনপি সরকারকে ফেলাই দিল। জেনারেল নাসিমকে বিএনপি সেনাপ্রধান বানাইছিল না? নাসিম কু করতে গেছিল, মানে মঈন সবাই ডিঙায় তারে নিয়ম ভেঙে সেনাপ্রধান বানাইছিল না? মঈন তো তারেক রহমানের মাঝে ভেঙে দিল। 3 বার একই জায়গায় একই ভুল। আর এখন ওয়াকার আবার আর এক ভুল। সুপ্পু তো লন্ডনে যায় কেন? তলে তলে কি করছে কে জানে? কথা বলার জন্য ফোন লাগে নাকি? হাতে লেখা চিঠি দিয়েও তো ষড়যন্ত্র করা যায়। এই যে ইন্ডিয়ার রাষ্ট্রদূত এসে যে রিসিভ করলো তারে, সে যে সুপ্পুর হাতে কিছু গুঁজে দেয় নাই, এটা কে জানে? এত কইরা কইলাম না, সুপ্পুর তাইলে লাগবেই। সুপ্পু ছাড়া ওদের চলেই না। সুপ্পু ভালো ছেলে, সে কাঁঠাল রানীর সাথে কথা বলে না। হ্যাঁ, দুষ্টু লোকেরা এই সমস্ত বাজে কথা বলে। হ্যাঁ, তো দুষ্টু লোকেরা এই সমস্ত বাজে কথা বলে, কান নিয়েন না। এবারে সুপ্পুর অসুখটা কি, এটা একটু বুঝে দেখি। এটা আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা মানুষের কাজে লাগবে। মানে সুপ্পু পদত্যাগ পত্রে লিখছে, তার অসুখ হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, ইংরেজিতে লিখেছে। এটা বিশাল বড় অসুখ, মাঝে মাঝে জ্ঞান হারাই ফেলে নাকি। ওই চিকিৎসা করতে যাবে, ওই বিদেশে যাবে। শোনান রিতেশ সাহেব কি কইছে। পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে, প্রথমে এইটা। আর স্যার, এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই 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 শারীরিক কারণেই। শুনেছেন? তবে এই অসুখটা বাংলাদেশের লাখ লাখ মানুষের আছে, তার বেশিরভাগ মানুষই জানে না। যাদের ডায়াবেটিস আছে তারা একটু মন দিয়ে শোনেন, কামে দিবে। ধরেন আমাদের শরীরটা একটা গাড়ি, আর আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভ, এটা হইতেছে সেই গাড়ির তারের জাল আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড এদিক দিয়ে শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেটা গেছে না, সেটা হইতেছে মূল কম্পিউটার। আর সারা শরীরে ছড়ানো স্নায়ুগুলো হইলো এটা লাইন। গাড়িতে 2 রকম ব্যবস্থা থাকে। এক, যেগুলো চালকের হাতে, স্টিয়ারিং ঘোরাইলে গাড়ি ঘোরে, ব্রেক চাপলে থামে, এক্সেলারেটর দিলে ছোটে। শরীরেও তেমন, হাত তুলতে চাইলে হাত ওঠে, কেটে গেলে ব্যথা টের পায়। আর 2 নম্বর আছে যেগুলো চালক শুয়েও দেখে না। যেমন ধরেন ইঞ্জিন গরম হইলে ফ্যান নিজে থেকে চালু হয়ে যায়, ব্যাটারি নিজে থেকে চার্জ হয়, তেল ঠিক মাপে ইঞ্জিনে পৌঁছায়। চালকের কিন্তু এটার কিছুই জানে না, ড্রাইভার এটার কিছুই জানে না, জানার দরকারও নাই। শরীরেও তাই। ঘুমের মধ্যেও হার্ট চলে, তো হার্ট তো বন্ধ হয়ে যায় না, শ্বাস চলে, খাবার হজম হয়, রক্তচাপ ঠিক জায়গায় থাকে। এই যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটার নাম অটোনমিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নিউরোপ্যাথি মানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। চালক ঠিকই আছে, স্টিয়ারিং ব্রেক ঠিক করছে, কিন্তু ভেতরে যে অটোমেটিক অংশটা আর সাড়া দিতেছে না। এটা উদাহরণ দিই। ধরেন আপনি যখন শুয়ে থাকেন বা বসেন বা হঠাৎ দাঁড়ায় যান, 3 অবস্থাতে আপনার রক্তচাপ মোটামুটি একই থাকে, তাই না? সুস্থ অবস্থায়। কিভাবে? কারণ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণের টানে রক্ত তো পায়ের দিকে নেমে যায়। ঠিক সেই মুহূর্তে এই অটোনমিক নার্ভাস সিস্টেম রক্তনালীগুলোকে চেপে ধরে, হার্টকে একটু জোরে চালায়, ফলে মাথায় রক্ত পৌঁছাইতে ঘাটতি হয় না। পুরা ব্যাপারটা ঘটে সেকেন্ডের ফ্র্যাকশনের মধ্যে, আপনি টেরও পান না। এই অটোনমিক সিস্টেমটা নষ্ট হয়ে গেলে এই কাজটা আর হয় না। রোগীর দাঁড়াইলে রক্ত পায়ে জমে যায়, রক্তচাপ পড়ে যায়, মাথায় রক্ত কমে যায়, মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখে, জ্ঞান হারায় ফেলে। ডাক্তারি ভাষায় এটাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর মজার ব্যাপার হইল, একই রোগী শুয়ে পড়লে উল্টা রক্তচাপ বেড়ে যায়। শুধু রক্তচাপ না, আরো অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। যেমন হার্টের রেট, হৃদস্পন্দন, এটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায়। অল্প খেলে পেট ভরা লাগে, খাবার হজম হইতে চায় না, হাগা হইতে চায় না, কোষ্ঠকাঠিন্য হয়, আবার ডায়রিয়া হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, পুটা 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 করে প্রস্রাব পড়ে, মূত্রথলি ঠিক মতো খালি হয় না। হ্যাঁ, তারপর ওই যে আছে না নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, ওই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের কাজটা ঠিক মতো করতে পারে না। এটা কেন হয়? এটা হয় ডায়াবেটিস থেকে। সমস্ত ডায়াবেটিস রোগীর এই নিউরোপ্যাথি হয়, এই আলটিমেটলি এই জায়গায় যায়। দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে রক্তনালী আর স্নায়ুর যে তারগুলা, এটা ধীরে ধীরে নষ্ট করে ফেলে। 1-2 দিনের না, বছরের পর বছর ধরে। অনেকটা তারের প্লাস্টিকের যে আবরণ আছে না, ওই আবরণ ক্ষয়ে যাওয়ার মতো, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একদিনে লাইন কাজ করা বন্ধ করে দেয়। ডায়াবেটিস যত পুরনো, যত অনিয়ন্ত্রিত, স্নায়ুর ক্ষতি তত বেশি। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগীদের একটা বড় অংশ কোনো না কোনো ধরনের এই নিউরোপ্যাথিতে আক্রান্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশের এই অটোনমিক ধরনটা হয়।
কিডনি, হার্ট সবকিছুর উপরে ডায়াবেটিসের ছাপ ফেলে। এই সুপ্পুর আর কিছুই হয়নি, এর ডায়াবেটিস হয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়েছে। এর চিকিৎসা সবার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা। এখন সে বিদেশ যাবে চিকিৎসা করতে, ডায়াবেটিস কন্ট্রোল করতে দেশের বাইরে যাওয়া লাগে নাকি রে বেকুব? ভাল শুন, বিদেশের ডাক্তারিতে কি জাদু আছে? বঙ্গভবনের ডাক্তার থাকে 24 ঘন্টা, নার্স থাকে, এত বড় জায়গা, হাঁটার জায়গা আছে, জিম আছে, বাগান আছে, আর সে নিজের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। চিন্তা করেন, এমন একটা লোক দেশের দায়িত্ব নেয় যে কিনা নিজের খেয়াল নিজে রাখতে পারে না। আর যার ডায়াবেটিস আছে তাদের বলি টেক কেয়ার নিজেকে করতে হয়। ডায়াবেটিস কোনো একক রোগ না, অনেকগুলো রোগের গুচ্ছ। কিন্তু এই রোগ এমন না যে আপনি ভেজিটেবল হয়ে গেছেন। দেখেন আমার কোনো রোগ দেখতে পান? আমার মেলা রোগ আছে, যাই হোক সেরকম কিন্তু দেখতে পাচ্ছেন পান না। এই যে আমার চোখে চশমা, চোখে অসুখ আছে না? আছে তো চশমা ছাড়া আমি তো চোখে দেখি না। কেউ কি বলে আমার চোখের রোগ আছে? কেউ বলে? আপনারা বলেন, আপনাদের অনেকে তো চশমা পড়েন, বলেন না কেন? বলেন না কারণ আমি আমার টেক কেয়ার করতে পারি। কিন্তু যদি এমন হইতো প্রত্যেক সকালে নার্স এসে আমার চোখে চশমা পরায় দেয়, মুছে দেয়, রাতে আবার খুলে দেয়, তারপরে আমি শুইতে যাই, তাইলে আপনি শেষ। যেই রোগের টেক কেয়ার আপনি নিজে করতে পারেন সেটাতে আপনি রোগ বলে মানেনি না, কনসিডারই করেন না। তো ডায়াবেটিসও এরকম, আপনার টেক কেয়ার আপনি নিজে করতে পারলে আপনার এটা রোগী মনে হবে না। যাই হোক, ডায়াবেটিস রোগীরা এটা মাথায় রেখেন। এইবার আসেন পদত্যাগ প্রশ্নে। সুপ্পু তো গ্রেপ্তারের দাবি উঠেছে। সুপ্পু কইতেছে তারে কে গ্রেপ্তার করে? সংবিধানের 51 ধারা আছে না, শুনেন। কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। শুনিছেন? বেকল এরশাদের টাইমে 51 ধারা ছিল না, ওরা জেলে নিছি না আমরা। এই 51 ধারার রক্ষাক অবস্থা কাজ করে যতক্ষণ সে রাষ্ট্রপতির পদে আছে। পদটা ছাড়লে ওই ছাতাটা মাথার উপরে আর থাকে না। ওর নামে 2 টাকা ফাইন উঠেছে, এরপরে ওই জেলে যাবে। আমরা তো সুপ্পুর উপর প্রতিশোধ নিতেছি না। সুপ্পু কি ছিল? সুপ্পু ছিল শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কেন্দ্রীয় চরিত্রদের একজন। সুপ্পু তো নিজেই সাক্ষাৎকারে বলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, নিজেই ফাঁস করে দিছে। তার বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পর 3 বাহিনীর প্রধান এবং বিএনপির নেতারা তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করছে, বলছে না? 3 বাহিনীর প্রধান তাকে বলছে যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তার পরাজয় মানে সশস্ত্র বাহিনীর পরাজয়। সে এই কথাটা বলছে পুরনো সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের ন্যায্যতা হিসেবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু ভয়াবহ। 5 আগস্ট জনগণ শেখ হাসিনার শাসনের বৈধতা ভেঙে দিছে। জনগণ তখন শুধু একটা সরকার সরায়নি, তারা রাষ্ট্রের প্রচলিত ক্ষমতা ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের সার্বভৌম ক্ষমতা হাজির করছে। সার্বভৌম ক্ষমতা, সেটা সবার উপরে, সবার উপরে, সংবিধানের উপরে, রাষ্ট্রের উপরে। অথচ সেই মুহূর্তে জনগণের শক্তিকে নতুন রাষ্ট্র গড়ার পথে নেওয়ার বদলে রাষ্ট্রপতি 3 বাহিনীর নেতৃত্বে পুরনো রাষ্ট্রযন্ত্র এবং বড় রাজনৈতিক দল বিএনপি মিলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকে প্রধান কাজ বানাইছে। সাংবিধানিক ধারাবাহিকতা কথাটা শুনতে খুব নিরীহ লাগে, খুব মজা লাগে, খুব সুন্দর লাগে, খুব শুদ্ধ লাগে। বাস্তবে এটার অর্থ ছিল শেখ হাসিনা চলে গেলেও যেন শেখ হাসিনাকে, যে ব্যবস্থা শেখ হাসিনাকে বানাইছে সেই রাষ্ট্র ব্যবস্থা যেন অক্ষত থাকে। জনগণ শাসক সরাইতে পারবে কিন্তু রাষ্ট্রের ভিত্তি বদলাইতে পারবে না। গণঅভ্যুত্থান সরকার বদলাবে কিন্তু ক্ষমতার উৎস হবে না। পুরনো সংবিধান, পুরনো আমলাতন্ত্র, পুরনো আদালত, পুরনো রাষ্ট্র, পুরনো নিরাপত্তা কাঠামো, পুরনো অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী, পুরনো বন্দোবস্ত, এরাই শেষ কথা বলবে। এই অর্থে সুপ্পুর বিচারের দাবি শুধু প্রতিশোধের দাবি না, এটা গণঅভ্যুত্থান নস্যাৎ করার রাজনৈতিক প্রক্রিয়ার বিচারের দাবি। কিন্তু একটা লোকরে ধইরা বিচার শেষ করে দিলে চলবে না। প্রশ্নটা লোকের না, প্রশ্নটা প্রক্রিয়ার। কে কোন সিদ্ধান্ত নিছিল, কার পরামর্শে নিছিল? 5 আগস্ট রাতে বঙ্গভবনে কারা বসছিল, ওখানে কি কথা হয়েছিল, কে কারে কথা দিছিল, নতুন গঠনতন্ত্রের রাস্তাটা কে বন্ধ করে দিছিল, আর ওইটা বন্ধ করে কার কি লাভ হইল? এই প্রশ্নগুলো তুলতে হবে, এই প্রশ্নগুলো ফয়সালা করতে হবে। এই প্রশ্নে ফয়সালা না করলে সুপ্পুর পদত্যাগ একটা খবরই হয়ে থাকবে, ইতিহাস হবে না। খবর মানুষ 2 দিন পরে ভুলে যায়, ইতিহাস ভোলে না। আর যতদিন এই প্রশ্নগুলোর জবাব না আসতেছে ততদিন কাঠামোটা ওইখানেই খাড়ায় আছে। কাঠামো ঠিক থাকলে খালি চরিত্র বদলায়, নাটক বদলায় না। কালকে সুপ্পুর জায়গায় আরেকজন এসে বসবে, আপনি তার নামও জানেন না, কিন্তু কাজটা হুবহু সে একই করবে। তাই ঘুরে ফিরে ওই প্রথম কথাতেই আসি, সুপ্পুর রক্ষাকর্তা কে আসিল? ওয়াকার। আর সাথে কে ছিল? এইটা আমি কই নাই, সুপ্পু নিজেই কইছে। তাইলে ওয়াকারে বহাল রেখা খালি সুপ্পুরে সরাইলে কাজ হবে? হবে না। আর এই জবাবটা বিএনপি সরকারকেই দিতে হবে।